গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা হলুদ হিমু কালো র্যাব। আজ চতুর্থ এবং শেষ পর্ব। আমার জন্য একটি রোমহর্ষক দৃশ্য অপেক্ষা করছিল। দৃশ্যটা হংকং পার্লারের বারান্দায় ঘটল না, দৃশ্যটা মেসে আমার ঘরে। বাংলা ছবির অতি রোমহর্ষক দৃশ্য, যে দৃশ্যের শুরু থেকে শেষ পর্যন্ত টেনশন মিউজিক দিতে হয়। দৃশ্যটা এরকম: রক্তে মোটামুটি মাখামাখি হয়ে খালি গায়ে শুধু লুঙ্গি পরা এক লোক কুণ্ডলি পাকিয়ে আমার বিছানায় শুয়ে আছে। তার একটা চোখ বন্ধ, ফুলে ঢোল হয়ে ঝুলে পড়েছে। একটা হাত বিছানা থেকে বের হয়ে ঝুলছে, হাতের আঙুল থ্যাতলানো, সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মেসের ম্যানেজার দরজার কাছে ভীত মুখে দাঁড়িয়ে। আমি বললাম, কে? বিছানায় পড়ে থাকা চরিত্রটি কাঁদো কাঁদো গলায় বলল, হিমু, এসেছ? আমি তোমার বড় খালু। আপনার একই অবস্থা? আমাকে মেরেই মনে হয় ফেলত, কোনো রকমে জানে বেঁচেছি। টাকা পয়সা, ঘড়ি, চশমা সব নিয়ে নিয়েছে, কাপড় চোপড়ও নিয়ে গিয়েছে, ন্যাংটো করে রাস্তার পাশে ফেলে গিয়েছিল। লুঙ্গি পেয়েছেন কোথায়? এক রিকশাওয়ালা দিয়েছে, সেই তোমার এখানে নিয়ে এসেছে। নিজের ফ্ল্যাটে কোন অবস্থায় যাব? হেমু, আমার চিকিৎসার ব্যবস্থা করো। একটা চোখ মনে হয়ে গেছে, তোমার বড় খালা যেন না জানে। পত্রিকায় নিউজ হবে কিনা কে জানে। একজন দেখলাম ছবি তুলছে। নিউজ হলে আত্মহত্যা করা ছাড়া আমার উপায় থাকবে না। পত্রিকার লোকেদের সঙ্গে তোমার জানাশোনা আছে? না। র্যাবের কারোর সঙ্গে পরিচয় আছে? কেন বলুন তো? হারামজাদি মেয়েটাকে র্যাবের হাতে ক্রস ফায়ার করাতেই হবে, যেভাবেই হোক এই কাজটা করাতে হবে। র্যাব ছাড়া ওই মেয়েকে কেউ শায়েস্তা করতে পারবে না। পুলিশ কিছু করবে না, পুলিশ শুধু টাকা খাবে। হিমু, তোমার কোনো বন্ধুবান্ধব আছে যাদের আত্মীয় স্বজন র্যাবে আছেন? অস্থির হবেন না কালু সাহেব, আসুন আগে আপনার চিকিৎসার ব্যবস্থা করি। একটা চোখ মনে হয় গেছে হিমু, এক চোখে তো কিছুই দেখছি না। কালু সাহেবকে মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে নিয়ে গেলাম। তার ডান হাত এবং বাঁ পায়ের বুড়ো আঙুল ভেঙেছে, স্কাল ফ্র্যাকচার হয়েছে, ঠোঁট, থুতনি এবং চোখের ভুরু কেটেছে, নিচের পাটির একটা দাঁত ভেঙেছে। এক্স রে, সেলাই, ব্যান্ডেজ শেষ হতে হতে রাত 10টা বেজে গেল। ডাক্তাররা খালু সাহেবকে হাসপাতালে ভর্তি করিয়ে নিলেন। তাকে সপ্তাহখানেক থাকতে হবে হাসপাতালে। মেসের ম্যানেজার করিতকর্মা লোক, হাসপাতালের কাকে কাকে যেন টাকা খাইয়ে একটা কেবিনের ব্যবস্থাও করে ফেলল। টাকা খাওয়া খাওয়ির ব্যবস্থা থাকায় এটাই সুবিধা। হাসপাতালের কেবিন যে কোনো সময় পাওয়া যায়। সমস্যা হয় রমজান মাসে। সব ঘুষখোররা রমজান মাসে রোজা রাখেন, তারাবির নামাজ পড়েন, একটা মাস ঘুষ খান না। ঘুষ খাওয়া শুরু হয় ঈদের জামাতের পরে। কালু সাহেবের কাছ থেকে ঘটনার সারমর্ম যা শুনলাম তা হল, উনি ফ্লাওয়ারের নিমন্ত্রণ রক্ষার জন্য রওনা হলেন, অফিসের গাড়ি করে যাচ্ছিলেন। হঠাৎ মনে হলো গাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না। তিনি গাড়ি ছেড়ে দিয়ে রিক্সা নিলেন। পথে যাদবপুর মিষ্টান্ন ভাণ্ডার দেখে মনে হলো খালি হাতে যাওয়া ঠিক হবে না। তিনি 1 কেজি রসমালাই এবং 1 কেজি মিষ্টি দই কিনলেন। ঠিকানা মতো পৌঁছে দেখেন ঠিকানা ভুল। এই ঠিকানা একটি দর্জির দোকান। তিনি কি করবেন ভাবছেন, এমন সময় দেখেন ফ্লাওয়ার আসছে। তাকে দেখে খুবই খুশি। সে তার হাত থেকে মিষ্টির প্যাকেট 2টা নিল, তাকে পথ দেখিয়ে নিয়ে চলল। খুবই ঘোর পেঁচের পথ। এক সময় সে তাকে এক চিপা গলিতে নিয়ে বলল, দাঁড়ান, আমি আসতেছি। বলে আরেকটা গলিতে ঢুকে গেল। তিনি অপেক্ষা করছেন। এমন সময় সন্ডা মার্কা 2 ছেলে এসে কথা নাই বার্তা নাই শুরু করল কিল, ঘুষি, লাথি। ঘড়ি, টাকা পয়সা সব নিয়ে নিল। তাকে চেপে ধরল নর্দমার ওপর। নর্দমার পাকা দেয়ালে তারা তার মাথা ঠুকে আর বলে, মেয়ে ছেলের সন্ধানে আসছস? ওই বুড়া, মেয়ে ছেলে চাস? খালু সাহেব গল্প শেষ করে হাঁপাতে হাঁপাতে বললেন, বুঝলে হিমু, এই হলো অবস্থা।
দেশ কোথায় গিয়েছে দেখো, আমাকে মেরে ফেলছে, লোকজন যাওয়া আসা করছে, অথচ কেউ ফিরেও তাকাচ্ছে না। ফ্লাওয়ারের কোনো দেখা পেলেন না? মিষ্টি নিয়ে এসে উধাও। ফ্লাওয়ারের কথা বাদ দাও, এখন তোমার বড় খালার হাত থেকে আমাকে বাঁচাবার কি ব্যবস্থা করবে বলো। এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি, আপনি শান্ত হন। আমি খালাকে টেলিফোন করলাম, করুণ গলায় বললাম, বড় খালা, একটা দুঃসংবাদ আছে। খালা চিন্তিত গলায় বললেন, কি দুঃসংবাদ? খালু সাহেব হাসপাতালে, হাত পা ভেঙে একাকার, অ্যাক্সিডেন্ট করেছিলেন। উনি দই মিষ্টি নিয়ে রওনা হয়েছেন ফ্লাওয়ারের বাড়িতে, এমন সময় পেছন থেকে ট্রাক এসে দিয়েছে ধাক্কা। খালা বললেন, ভালো করেছে। আমি বললাম, আমারও ধারণা ভালো করেছে। যাই হোক, খালু সাহেব দই মিষ্টি নিয়ে উল্টে পড়লেন, হাত পা ভাঙলেন, সিরিয়াস জখম। তার আর ফ্লাওয়ারের বাড়িতে যাওয়া হলো না। খালা বললেন, এটাকে তুই দুঃসংবাদ বলছিস? আমি এমন আনন্দের সংবাদ অনেক দিন পাইনি। আমি বললাম, খালু সাহেবকে এসে দেখে যাও না, কেবিন নম্বর 17, ঢাকা মেডিকেল কলেজ। খালা বললেন, আমি যাব দেখতে? পাগল হয়েছিস? হাসপাতালে থেকে প্রেমের রস কমুক, তারপর দেখা যাবে। বললাম, খালু সাহেব চিঁচি করে তোমার কাছে ক্ষমা চাচ্ছে, এর কি করবে? সে ল্যাংচাতে ল্যাংচাতে এসে আমার পায়ে ধরবে, তারপর ক্ষমা। আমি বললাম, তাহলে 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। ডাক্তাররা বলেছেন কয়েক জায়গায় ভেঙেছে, মিনিমাম 1 সপ্তাহ থাকতে হবে। থাকুক 1 সপ্তাহ, শিক্ষা হোক। টেলিফোন শেষ করে খালু সাহেবের দিকে তাকিয়ে বললাম, অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, আপনার শুধু একবার পায়ে ধরলেই হবে। খালু সাহেব বললেন, একবার কেন, 10 বার ধরব। হিমু শোনো, একটা উপদেশ, স্ত্রী ছাড়া কোনো মেয়েকে বিশ্বাস করবে না। সব মেয়েই কালনাগিনী, পিশাচিনী। আমার ঘর আলো করে কে যেন বসে আছে। দরজার কাছে আমাকে থমকে দাঁড়াতে হলো। 14-15 বছরের একটা ছেলে চেয়ারে মাথা নিচু করে বসে আছে, তার সামনে হলুদ গোলাপ ফুলের তোড়া। আমি মানতে বাধ্য হলাম, হলুদ গোলাপগুলিকে ছেলেটির কাছে ম্লান লাগছে। আমি মুগ্ধ গলায় বললাম, তুমি কে? ছেলেটি থতমত খেয়ে উঠে দাঁড়াল, কিছুক্ষণ অবাক হয়ে আমাকে দেখল, তারপর হাসি মুখে লজ্জা লজ্জা গলায় বলল, বাবা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। কেন বলো তো? বাবার হয়ে আমি যেন আপনার কাছে ক্ষমা চাই, এই জন্য পাঠিয়েছেন। আমার বাবার নাম শফিক, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি আছেন। তিনি সেরে উঠছেন, ডাক্তাররা তাকে আরও কিছুদিন অবজারভেশনে রাখবেন। ও, বসো তুমি। ছেলেটি বসতে বসতে বলল, চাচা, আপনি কি বাবাকে ক্ষমা করেছেন? তাকে টেলিফোন করে জানাতে হবে। আমি বললাম, ক্ষমা চাইবার মতো এমন কিছু তোমার বাবা আমার সঙ্গে করেননি, আর তাছাড়া যে বাবার এমন চমৎকার একটা ছেলে আছে, তার সমস্ত অপরাধ ক্ষমার যোগ্য। কি করো তুমি? আমি আমেরিকার জর্জ টাউন ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েটে এই বছর ঢুকেছি। তুমি ছাত্র কেমন? ভালো। আমার এখনই ইউনিভার্সিটিতে ঢোকার কথা না, রেজাল্ট খুব ভালো বলে আগেভাগে ঢুকে পড়েছি। সব এ? ছেলেটি লজ্জিত ভঙ্গিতে বলল, একটা এ, বাকি সব A+। বড় হয়ে কি হতে চাও? আমার মাইক্রোবায়োলজি পড়ার ইচ্ছা, কিন্তু মা চান আমি যেন ডাক্তার হই। বললাম, তোমার ডাক্তার হয় ভালো, তোমাকে দেখলেই রোগীর অর্ধেক রোগ সেরে যাবে। চাচা, আপনি অবিকাল আমার মার মতো কথা বললেন। আপনি কিন্তু এখন আমার নাম জানতে চাননি। কি নাম? আমার নাম শুভ্র, মা রেখেছেন। মা ছোটবেলায় একটা উপন্যাস পড়েছিলেন, উপন্যাসের প্রধান চরিত্রের নাম শুভ্র, তিনি শুভ্রর নামে আমার নাম রাখলেন। উপন্যাসের শুভ্র কেমন বলতো? সে পৃথিবীর শুদ্ধতম মানুষ। তুমি কি শুদ্ধতম মানুষ হতে চাও? না, তবে আমার মা চায়। মার অবশ্য এমনিতেই ধারণা আমি শুদ্ধ। তুমি কি শুদ্ধ না? মা যেরকম ভাবে সেরকম না। আমার এক বন্ধুর জন্মদিনে আমি 1 ক্যান বিয়ার খেয়েছিলাম। আচ্ছা, এখন তুমি কি খাবে বলো?
আপনি যা খেতে বলবেন তাই খাবো। আমি আজ সারাদিন আপনার সঙ্গে থাকব, অবশ্য আপনি যদি অনুমতি দেন। আমার সঙ্গে থাকতে চাচ্ছ কেন? বাবা বলে দিয়েছেন আমি আজ রাত 9টার সময় আমেরিকায় চলে যাব। আমার সব ব্যাগ গোছানো, গাড়িতে রাখা আছে। সারাদিন আপনার সঙ্গে ঘুরে সন্ধ্যাবেলায় এয়ারপোর্টে চলে যাব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দুপুরে কি খেতে চাও বলো? তোমার মা নিশ্চয়ই বাবাকে নিয়েই মহাব্যস্ত ছিলেন, তোমাকে রান্নাবান্না করে কিছু খাওয়াতে পারেননি। বলো, দেশ ছেড়ে যাবার আগে কি কি খেতে ইচ্ছে করছে? শুভ্র খুবই সহজ ভঙ্গিতে বলল, মটরশুঁটি আর ফুলকপি দিয়ে বড় কই মাছ, আর চিতল মাছের কোপ্তা, আর শিমের বিচি দিয়ে মাগুর মাছের ঝোল, আর কিছু না। তোমার মা তোমাকে এসব রান্না করে খাওয়াতেন? জি। চলো বাজারে যাই, বাজার করব। নিজের হাতে দেখে শুনে বাজার করা ভালো। রান্না করবে কি চাচা? আমার রান্নার স্পেশাল লোক আছে। কোনো ছেলের মুখেই মায়ের রান্নার চেয়ে অন্য কারো রান্না ভালো লাগে না, তবে তোমাকে যে মহিলার রান্না খাওয়াবো সে তোমার মাকে ডিফিট দিয়েও দিতে পারে। আপনি যখন বলছেন তখন অবশ্যই ডিফিট দেবেন। আমি বললেই কেন হবে? কারণ আপনি সেন্ট টাইপ মানুষ। তোমার বাবা তোমাকে বলে দিয়েছেন? জি, বাবা যখন কোমায় ছিলেন তখন প্রায়ই আপনাকে দেখতেন। আপনার গায়ে হলুদ পাঞ্জাবি, আপনি বাবার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। বাবা সেই হাত ধরতে চেষ্টা করছেন কিন্তু পারছেন না। যেদিন ধরতে পারলেন সেদিনই বাবা কোমা থেকে বের হয়ে এলেন। আমি বললাম, শুভ্র, তোমার বাবার স্বপ্নের সাধারণ ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা মন দিয়ে শোনো। শুভ্র বলল, আমি মন দিয়ে শুনব। তোমার বাবা মাথায় আঘাত পাওয়ার আগ পর্যন্ত আমার দিকেই তাকিয়েছিলেন। তার কোমায় চলে যাবার মুহূর্তের স্মৃতি হচ্ছে আমার স্মৃতি, হলুদ পাঞ্জাবি পরা একজন মানুষ। তোমার বাবার ব্রেন এই স্মৃতি নিয়েই কাজ করেছে, বুঝেছ? শুভ্র বলল, চাচা, যুক্তি কি শেষ কথা? কাউকে মা ডাকা বা বাবা ডাকা আমার স্বভাবের মধ্যে নেই। এই প্রথম নিয়মের ব্যতিক্রম করে শুভ্রর কাঁধে হাত রেখে বললাম, না রে বাবা, যুক্তি শেষ কথা নয়, যুক্তি হল শুরুর কথা। আমরা বসে আছি গাড্ডুপির খসরুর চালায়। এমন হতদরিদ্র পরিবেশে বসে থাকতে শুভ্রর কোনোরকম অস্বস্তি হচ্ছে বলে মনে হচ্ছে না। সে চোখ বড় বড় করে সবকিছু দেখছে। তার বিস্ময়ের আয়োজন যথেষ্টই আছে। বজলু কানে ধরে দাঁড়িয়ে আছে, কারণ খসরু ছেলের ওপর ইনজাংশন জারি করেছে, হিমু ভাই বাড়িতে এলেই বজলুকে কানে ধরে দাঁড়িয়ে থাকতে হবে। প্রথমবারে কফির টাকা চেয়ে সে যে অপরাধ করেছে তার শাস্তি এখনো চলছে, আরও চলবে। বজলুর শাস্তি পেয়ে দুঃখিত না, লজ্জিত না, তার মুখ হাসি হাসি। আজও সে প্রথম দিনের সাইজে বড় প্যান্টটা পরেছে। প্যান্ট বারবার পিছলে যাচ্ছে, তাকে কান ছেড়ে প্যান্ট ধরতে হচ্ছে। আমি বজলুর দিকে তাকিয়ে বললাম, কিরে বেটা, স্কুলে ভর্তি হয়েছিস? বজলু হ্যাঁ সূচক মাথা নাড়ল। রান্নাঘর থেকে জরিনা বলল, ভাইজান স্কুলে নিয়মিত যাওয়া আসা করে, নিয়ম কইরা পড়ে। মাস্টার সাহেব বলছে হে লেহাপড়ায় ভালো। গাড্ডু পীরের মেজাজ ভয়ঙ্কর খারাপ। তার মেজাজ খারাপের কারণ, বাড়িতে মেহমান এসেছে, বাজার করে নিয়ে এসেছে, সেই বাজারে রান্না হচ্ছে। গাড্ডু বলল, ভাইজান আপনি আমার এত বড় শাস্তি দিলেন, গরিব হইসি বলে বাজার করে আনবেন? আমার ইচ্ছা করতেছে লাভ দিয়া টেরাকের সামনে পইরা যাই। ভালো মন্দ দুইটা আমি খাওয়াইতে পারবো না? প্রয়োজন আমি ডাকাতি করব। শুভ্র হেসে ফেলল। গাড্ডুপীর বলল, বাবা হাসো কেন? শুভ্র বলল, আপনার কথা শুনে হাসি, আপনি সুন্দর করে কথা বলেন। সুন্দর কথার ভাত নাই বাবা, ভাত আছে কর্মে। আজ অ্যামেজের টেরাকের নিচে পড়তে চাইতেছি, অনেক দুঃখে পড়তে চাইতেছি। শুভ্র বলল, ট্রাকের নিচে পড়লে আপনার লাভ কি? আপনি তো মরেই যাবেন। বাবা গো, আমার জন্যে মরণই ভালো। হিমু ভাই বাজার কইরা আনছে, সেই বাজারে পাক হইতেছে, এর সে মরণ ভালো না? খেতে বসেই শুভ্র আমার দিকে তাকিয়ে বলল, চাচা
আপনার কথা ঠিক, উনার রান্না অসম্ভব ভালো, মার রান্নার চেয়ে অবশ্যই ভালো। জরিনা বলল, বাবা গো, পেট ভইরা খান, গরিবের বাড়িতেই সুবিধা, খাদ্য থাকে না, মুখে রুচি থাকে। আইজের অবস্থা ভিন্ন, আইজ খাদ্য আছে। শুভ্র বলল, আপনি এত ভালো রান্না কোথায় শিখেছেন? গুলশানের এক বড় লোকের বাড়িতে কাজ করতাম, বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট ছিলাম, কুটা বাসা করতাম, বাবুর্চিরে দেখা দেখা শিখছি। বাবুর্চির নাম আওয়াল মিয়া। গাড্ডুপীর বলল, আরও কিছুদিন থাকলে আরও ভালো পাক শিখত, কিন্তু বাড়ির সাপ জরিনারে কুদৃষ্টি দিল, জরিনা চাকরি ছাইরে চইলে আসলো। শুভ্র বলল, কুদৃষ্টি কি? গাড্ডুপীর বলল, কুদৃষ্টি কি সেটা তুমি বুঝবা না, আর সবের সব কথা বোঝাও ঠিক না। এই দুনিয়ার নিয়ম, যে যত কম বুঝে সে তত ভালো আছে, বেশি বুঝলেই বিপদ। শুভ্র বলল, বেশি বোঝা খারাপ হবে কেন? বেশি বোঝার জন্যই তো সবাই পড়াশোনা করে। গাড্ডু বলল, এই জন্যে ধরাও খায়। আমার ছেলেও এখন লেখাপড়া শুরু করছে, সেও বিরাট ধরা খাইব। শুভ্র হাসছে। জরিনা শুভ্রর দিকে তাকিয়ে মুগ্ধ গলায় বলল, আহারে, কি সুন্দর কইরা এনে হাসে, কি সুন্দর। গাড্ডুপীর বলল, তুমি দেখি পুলাডারে নজর না লাগায় ছাড়বা না, বুকে থুক দাও। জরিনা বুকে থুক দিল। জরিনার জন্য আরেকটি বিস্ময় অপেক্ষা করছিল। শুভ্র যে গাড়িতে করে এসেছে সেই গাড়ি জরিনা আগে দেখেনি। অতিথি বিদায় করতে এসে দেখল কচি কলাপাতা রঙের হালকা সবুজ গাড়ি। জরিনার মুখ হা হয়ে গেল। সে আমাকে সামান্য আড়ালে নিয়ে গলা নামিয়ে বলল, ভাইজান, আমি বজলুরে নিয়ে খোয়া বেজে কচুয়া গাড়িটা দেখছিলাম, এইটা সেই গাড়ি, কোনো বেশকম নাই। শুভ্র বলল, চাচা, আমি কি এদের জন্য আমেরিকা থেকে গিফট পাঠাতে পারি? আমি বললাম, অবশ্যই পারো। কি গিফট পেলে এরা খুশি হবে? বজলুর দরকার বেল্ট, ওর দুটা প্যান্টেরই বহর অনেক বড়। শুভ্র হাসছে। আহা, কি নির্মল হাসি। ঢাকার নীল আকাশে আজ ঝলমলে রোদ। মাজেদা খালার সঙ্গে খালু সাহেবের সম্পর্ক ঠিকঠাক হয়ে গেছে। খালা হাসপাতালে এসে খালু সাহেবকে দেখে গেছেন। পা ধরাধরি পর্ব শেষ হয়েছে। মাজেদা খালা আমাকে আড়ালে নিয়ে ডেকে বলেছেন, দিলাম মাফ করে। আমি বললাম, এত সহজে মাফ পেয়ে গেল? খালা বললেন, ভুল তো আমার, পুরুষ মানুষকে চোখে চোখে রাখতে হয়, চোখের আড়াল হলেই এরা অন্য জিনিস। এরা হলো দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখার বস্তু। দড়ি যতদূর ছাড়া হবে এরা ততদূর পর্যন্ত চড়ে বেড়াবে, এর বাইরে যাবে না। খালু সাহেব তার স্ত্রীর মহানুভবতায় মুগ্ধ এবং বিস্মিত। তিনি আমাকে বলেছেন, তোমার খালা মহিয়সী নারী, রান্নাবান্নার লাইনে না থেকে শিক্ষার লাইনে থাকলে বেগম রোকেয়া টাইপ কিছু হয়ে যেত। হিমু, তুমি কি আমার সঙ্গে একমত? তোমার কি মনে হয় না ঘরে ঘরে এই মহিলার বাঁধানোর ছবি থাকা দরকার? খালু সাহেবের ঘা শুকাতে শুরু করেছে। দু একদিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন এরকম শোনা যাচ্ছে। তবে তিনি আরও কিছুদিন হাসপাতালে থাকতে চান। তার ধারণা, এখানে যেরকম রেস্ট হচ্ছে বাসায় গেলে তা হবে না। হাসপাতালে স্বাধীন চিন্তার যে সুযোগ সেটা নাকি বাসায় নেই। তার স্বাধীন চিন্তার সবটাই অপরাধীদের শাস্তি বিষয়ক। তিনি সমাজ থেকে অপরাধ সম্পূর্ণ দূর করার পক্ষপাতী। খালু সাহেব স্বাধীন চিন্তার মাধ্যমে যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছেন তার কয়েকটি এরকম: 1. ক্রসফায়ার বাংলাদেশের জন্য মহৌষধ। যারা ক্রসফায়ারের বিপক্ষে কথা বলে তাদেরকেও ক্রসফায়ারের আওতায় আনা উচিত। 2. দেশ পরিচালনার দায়িত্ব র্যাবের হাতে দিতে হবে। এই দেশ রাজনীতির উপযুক্ত না, কোনো রাজনীতি এদেশে থাকবে না। যে নেতাই প্রিয় ভাইয়েরা আমার বলে মুখ খুলবেন তাদেরকেই র্যাব ভাইদের হাতে তুলে দেয়া হবে। র্যাব তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 3. একটি বিশেষ দিনে বাংলাদেশ র্যাব দিবস পালিত হবে।
সেদিন সবাই কালো পোশাক পরবে, আর্ট কলেজ থেকে একটা র্যালি বের হবে, প্রেস ক্লাবে থামবে, সবার হাতে থাকবে নানান ধরনের অস্ত্রের মডেল। 4. র্যাব সঙ্গীত বলে সঙ্গীত থাকবে। ক্রসফায়ারের যে কোনো খবর রেডিও টেলিভিশনে প্রচারের পরপর র্যাব সঙ্গীত বাজানো হবে। সঙ্গীতের কথা এরকম হতে পারে, আমার কৃষ্ণ র্যাব, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার অস্ত্র তোমার বুলেট আমার প্রাণে বাজায় বাসি। 5. র্যাব ভাইদের জন্য একটা দৈনিক পত্রিকা থাকবে, কালো নিউজ প্রিন্টের উপর লাল লেখা। পত্রিকার নাম হতে পারে দৈনিক র্যাব। 6. আদালত অবমাননা আইনের মতো র্যাব অবমাননা আইন বলে একটা জাতীয় পরিষদে আইন পাশ করতে হবে। এই আইনে র্যাবের সমালোচনা করে কেউ কিছু বললেই তার সাজা হয়ে যাবে। মানুষের নানা ধরনের আশা আকাঙ্ক্ষা থাকে। খালু সাহেবের আশা আকাঙ্ক্ষা এখন এক বিন্দুতে স্থির হয়ে আছে, ফ্লাওয়ারকে এবং তার 2 সঙ্গীকে র্যাবের মাধ্যমে ক্রস ফায়ারে ফেলে দেয়া। তিনি ইংরেজিতে একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধের শিরোনাম পচে যাওয়া সমাজের প্রতি র্যাবের দায়িত্ব। কোনো পত্রিকা প্রবন্ধ ছাপেনি, তবে সাপ্তাহিক পত্রিকার চিঠিপত্র কলামে তার একটি চিঠি ছাপা হয়েছে। উদয়ের পথে শুনিকার বাণী। দেশের আজ একই অবস্থা, ঘোর অমানিসা। ভাসমান পতিতাদের হাতে নগরীর প্রধান প্রধান বিনোদন উদ্যান, যেমন চন্দ্রিমা উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান। এইসব ভাসমান পতিতারা যুব সমাজকে বিপথে নিচ্ছে। তাদের হাতে লাঞ্ছিত হচ্ছেন ভদ্র নাগরিক। তাদের ছলাকলায় সর্বস্ব হারিয়ে অনেকে পথের ফকির হচ্ছেন। নগরকে পঙ্কিল অবস্থা থেকে মুক্ত করার জন্যে আমি র্যাব ভাইদের আহ্বান জানাচ্ছি। দুষ্ট লোকের সমালোচনায় আপনারা বিভ্রান্ত হবেন না। যারা মানবাধিকারের বড় বড় কথা বলছেন তাদেরকে সাবধান। যখন নিরীহ মানুষ গুন্ডা কর্তৃক আক্রান্ত হয়ে কাতর আর্তনাদ করে, তখন আপনারা কোথায় থাকেন? দয়া করে মানবাধিকারের ফাঁকা বুলি আপনারা আওড়াবেন না। আপনাদের প্রতি আবেদন, আপনারাও সমস্বরে র্যাব ভাইদের সমর্থন করে তাদের হাত জোরদার করুন। কবি সম্রাট রবীন্দ্রনাথের এই বাণী র্যাবের সাহসী ভাইদের জন্য প্রয়োজন। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। ইতি গুন্ডা কর্তৃক নির্যাতিত একজন সাধারণ নাগরিক। মার খেয়ে তক্তা হয়ে যাবার পর খালু সাহেব র্যাবের অন্ধভক্ত হয়েছেন, আর মাজেদা খালা হুসির অখাদ্য রান্না খেয়ে হয়েছেন হুসি ভক্ত। তিনি কোমর বেঁধে লেগেছেন হুসির যেন একটা গতি হয়, বিয়ে করে সে যেন তার চোখের সামনে সংসার করে। গতকাল সন্ধ্যার কথা, খালা টেলিফোন করে বললেন, হিমু, গুড নিউজ, হুসি ইয়েস বলে দিয়েছে। সরাসরি ইয়েস না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে। আমি বললাম, কোন বিষয়ে ইয়েস? তোকে বিয়ের বিষয়ে। কিছুক্ষণ আগে তার সঙ্গে টেলিফোনে কথা হলো। আমি বললাম, সে তো বাংলাই জানে না, টেলিফোনে বিয়ের মতো জটিল বিষয়ে কি কথা বলল? বাংলা জানে না, শিখছে। যে শিখতে পারে সে দ্রুতই শিখতে পারে। তার এখন ধ্যান জ্ঞান বাংলা শেখা। সে তোমাকে কি বলল? সে বলেছে যেখানে কাজ করছে এই কাজ তার পছন্দ না, সেসব ছেড়ে দিতে চায়। 1 অক্ষর বাংলা জানে না মেয়ে এত কথা বলে ফেলল? মাজেদা খালা বললেন, ডিকশনারির সাহায্য নিয়ে ভাঙা ভাঙা ভাবে বলেছে। আর কি কথা হয়েছে? বিয়ের বিষয়ে জানতে চাইল, বাঙালি ছেলে বিয়ে করতে স্টেটের পারমিশন লাগবে কিনা। আমি বলে দিয়েছি কিছু লাগবে না, 3 বার কবুল বললেই হবে। তার ধর্ম কি? বৌদ্ধ ধর্ম। এটা কোনো ব্যাপারই না, মাওলানা ডাকিয়ে তাকে মুসলমান করব। আমি তার জন্য একটা নামও ঠিক করেছি, মুসলমান নাম। কি নাম? লায়লা। লায়লা মানে হলো রাত। তোর সঙ্গে বিয়ে হবার পর সে তার নাম লিখবে লায়লা হিমু। খালা, বিয়েটা কবে হবে? তোরা দুজনে মিলে ঠিক কর কবে। তোর বিয়ের যাবতীয় খরচ আমার, তোকে পকেট থেকে একটা পয়সা বের করতে হবে না। আমার তো পকেটই নেই, পয়সা কি করে বের করব? লায়লাকে 1 সেট গয়না দেবো আর তোকে একটা স্যুট বানিয়ে দেব। স্যুট গায়ে খালি পায়ে ঘুরবো, এটা ঠিক হবে? খালি পায়ে হাঁটাহাঁটি বন্ধ, অনেক হেঁটেছিস, আর না।
শোন হিমু, ও তোকে একদিন রেস্টুরেন্টে খাওয়াতে চায়। ওই দিন তুই তার রান্না খেতে পারিসনি, এই নিয়ে বেচারা খুবই মনোকষ্টে আছে। তোর যে একটা গতি হচ্ছে, আমি এতেই খুশি। আমি দর্জি পাঠিয়ে দেবো, তুই স্যুটের মাপ দিয়ে দিবি, ঠিক আছে? তোকে নিয়ে একদিন নিউ মার্কেটে যাব, বিয়ের কার্ড বাজব। বিয়ের কার্ডও থাকবে? অবশ্যই থাকবে। তোর জন্য কার্ডের দরকার নেই, মেয়েটার জন্য দরকার। বিদেশি মেয়ে, আত্মীয় স্বজন ছাড়া একা একা বিয়ে করছে। আহারে, এখন কি তুই ফ্রি? কেন? ফ্রি থাকলে নিউ মার্কেটে চলে আয়, আজই কার্ড কিনে ফেলি। আজই কিনতে হবে? হ্যাঁ, আজই কিনতে হবে। তোর খালুর পরিচিত একটা প্রেস আছে, দেখি প্রেস থেকে বিনা পয়সায় কার্ড ছাপানো যায় কিনা। তোর কয়টা কার্ড লাগবে বলতো? আমার মাজেদা খালার মতো মানুষের জন্যই হয়তো কোরআন শরীফে আল্লাপাক বলেছেন, হে মানব সম্প্রদায়, তোমাদের বড়ই তাড়াহুড়া। মাজেদা খালা 300 কার্ড ছাপিয়ে ফেলেছেন। কার্ডে বিয়ের তারিখের জায়গাটা খালি। তারিখ ঠিক হবার পর হাতে লিখে দেওয়া হবে। কনের নামের জায়গাতে লেখা মুসলমান নাম লায়লা, চৈনিক নাম হুসি। কার্ডও বেশ বাহারি, বিশাল এক গোলাপ ফুটে আছে। গোলাপের ওপর প্রজাপতি বসে আছে। প্রজাপতির পাখায় লেখা শুভ বিবাহ। আমি হতভম্ব গলায় বললাম, কার্ড ছাপিয়ে ফেলেছ? মাজেদা খালা বললেন, অসুবিধে কি, কাজ এগিয়ে থাকলো। তোর কয়টা কার্ড দরকার? আচ্ছা ঠিক আছে, আমি আপাতত 100 কার্ড রেখে যাচ্ছি, আরও লাগলে বলবি। তুমি যে কার্ড ছাপিয়েছ হুসি জানে? অবশ্যই জানে, তাকে দেখিয়েছি। এই, তুই ওই মেয়েটার সঙ্গে করে কবে রেস্টুরেন্টে খেতে যাবি? বিয়ের আগে তোদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হওয়া দরকার না? ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একদিন হুসিকে নিয়ে এক রেস্টুরেন্টে খেতে গেলাম। নতুন এক রেস্টুরেন্ট হয়েছে, নাম ভূত। সেখানে নাকি বয় বাবুর্চি র্যাবের পোশাক পরে থাকে। খাওয়ার মাঝখানে নাকি ভূতের নৃত্য হয়। রেস্টুরেন্টের খরচ হিসেবে খালা 2000 টাকা দিয়েছেন। বিল যেন হুসি না দেয়, আমি যেন দিই। দুজনে এক কোনায় বসে আছি। টেবিলে মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেছে, ক্যান্ডেল লাইট ডিনার। হুসিকে দেখে মনে হচ্ছে সে খুবই লজ্জা পাচ্ছে। সে বলল, আমার কাছে সবই স্বপ্ন স্বপ্ন লাগছে, কোনো কিছু রিয়েল মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে সত্যি আমাদের বিয়ে হচ্ছে। আমি বললাম, আসলে হচ্ছে না? জানি না, স্বপ্ন তার বাস্তবের মতো হয় না। স্বপ্নে অনেক কিছু হয়ে যায়, এটা তো স্বপ্নই। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন, এবং আমার জীবনের দেখা সবচেয়ে সুন্দর স্বপ্ন। হুসি টেবিল থেকে ন্যাপকিন নিয়ে 2 চোখ ঢেকে ফুঁপিয়ে কাঁদতে লাগল। আমি কার্ড বিলি শুরু করলাম। প্রথমে কার্ড দিলাম মেস ম্যানেজার জয়নালকে। জয়নাল চোখ কপালে তুলে বলল, আপনি বিয়ে করতেছেন? আপনি? মেয়ের দেশ কোথায়? মেয়ে চাইনিজ। কি বলেন এসব? করে কি? পাটিপাটিপি করে। আপনার কথা তো কিছুই বুঝতেছি না। বিয়ে কবে? এখনও ডেট ঠিক হয় নাই। আরে ঠিক হইতো, কার্ডে তো তারিখ নাই, কিছুই নাই। ঘটনা তো কিছুই বুঝতেছি না হিমু ভাই। আমি নিজেও বুঝতে পারছি না। আপনার সব কাজ কাম এমন আওলা ঝাওলা, বিয়ে করতেছেন সেটাও আওলা। বিয়ের উকিল কে? উকিল মুক্তার সবই আমার বড় খালা। মেয়ে কি সত্যি চাইনিজ? 100% খাঁটি চাইনিজ, সাপ খাওয়া চাইনিজ। বিয়েতে খাসির রেজালের পাশাপাশি সাপেরও একটা আইটেম থাকবে, সাপের ঝাল ফ্রাই। বেশ কিছু চাইনিজ গেস্ট থাকবে তো, তাদের জন্যে। জয়নালকে স্তম্ভিত অবস্থায় রেখে আমি কার্ডের প্যাকেট নিয়ে বের হয়ে পড়লাম। কার্ড যখন ছাপা হয়েই গেছে, বিলি করে দিই। খুঁজে খুঁজে ফ্লাওয়ারের বাড়ি বের করলাম। মাছের আড়তের পেছনের বস্তি, সামনে কাঠগোলাপের গাছ, টিনের ছাপড়া, দরজায় কটকটে লাল রং। কড়া নাড়তেই সে বের হয়ে এলো। হাসি হাসি মুখ, পান খাওয়া লাল ঠোঁট, হাত ভর্তি লাল নীল কাঁচের চুড়ি। আমি কার্ডটা তার দিকে বাড়িয়ে দিতে দিতে বললাম, বিয়ের দাওয়াত দিতে এসেছি।
হতভম্ব ফ্লাওয়ার বলল, কার বিয়া? আমার। আপনি আবার কেডা? আমার নাম হিমু। আমি তো আপনাদের চিনি না। আমাকে না চিনলেও আমার খালুকে চেনো। ওই যে দই মিষ্টি নিয়ে এক বুড়ো ভদ্রলোক এসেছিলেন, তুমি 2 গুন্ডা দিয়ে মেরে তাকে তক্তা বানিয়েছ, মনে পড়েছে? তোমার 2 গুন্ডা বন্ধুর জন্য 2টা কার্ড রাখো। ফ্লাওয়ার হাত বাড়িয়ে বাকি 2টা কার্ডও নিল। আমি মধুর ভঙ্গিতে বললাম, এসো কিন্তু। ফ্লাওয়ার হাঁ করে তাকিয়ে আছে। সুন্দর বাঙালি মেয়ের মুখ। যামিনীরা এই মেয়েকে দেখলে পান খেয়ে ঠোঁট লাল করা বঙ্গললনার ছবি এঁকে ফেলতেন। কার্ড দেওয়ার লোক পাচ্ছি না। রাজমণি ইশাখা হোটেলের দারোয়ান ভাইকে একটা দিলাম। সে আনন্দের সঙ্গেই কার্ড নিল। বিড়বিড় করে বলল, ভাই সাহেব, আপনারে কিন্তু চিনি নাই। আমি বললাম, ওই যে এক ছেলে চা কফি বিক্রি করতে এসেছিল, আপনি তাকে চড় লাগালেন, তারপর সে ফ্লাস্ক ফেলে দৌড় দিয়ে পালিয়ে গেল। জি জি, মনে পড়ছে। আসবেন কিন্তু বিয়েতে, আপনি আমার বন্ধু মানুষ। অবশ্যই যাব। পুরনো বন্ধুত্বের স্মরণে আমরা দুজন কফিওয়ালার কাছ থেকে কফি খেলাম। দারোয়ান ভাই দাম দিলেন। আমি কফিওয়ালাকেও একটা কার্ড দিলাম। এক ভিক্ষুক এই সময় ভিক্ষা চাইতে এসেছিল, তাকে কফি খাইয়ে দিলাম। দাওয়াতের একটা কার্ড দিলাম। সে বলল, জিনিসটা কি? আমি বললাম, দাওয়াতের কার্ড। আমি বিয়ে করছি, আমার বিয়েতে আপনার দাওয়াত। ফকির বিস্মিত হল না, এমনভাবে কার্ডটা ঝুলিতে রাখল যেন বিয়ের দাওয়াতের কার্ড পাওয়া তার কাছে নতুন কিছু না, প্রায়ই পায়। এখন আমি র্যাবের অফিসে। সেক্রেটারির টেবিলের ওপাশে শুভ্রর বাবা হামবাবুকে দেখা যাচ্ছে। উনি তাহলে ফিরেছেন, চাকরিতে যোগ দিয়েছেন। আমার দিকে চোখ পড়তেই উনি চোখ নামিয়ে নিলেন। আমি 3 জনকে 3টা বিয়ের কার্ড দিলাম। অতি বিনয়ের সঙ্গে বললাম, স্যার, বিয়ে করতে যাচ্ছি। মেয়ে চাইনিজ, মেইনল্যান্ড চায়নার হুনান প্রদেশের মেয়ে, পরে হংকংয়ে চলে যায়। 3 জনই গভীর মনোযোগে কার্ড পড়লেন। 3 জনই চুপচাপ। ইন্টারেস্টিং একটা বিয়ের কার্ড হাতে পেয়েও কেউ কিছু বলছে না, এটা বিস্ময়কর। মধ্যমণি নীরবতা ভঙ্গ করে বললেন, তোমার চেঙ্গিস খান সাহেবকে পাওয়া গেছে, যাবার সময় নিয়ে যেও। আমি বললাম, স্যার ধন্যবাদ। আবারও নীরবতা। ইংরেজিতে একটা প্রবাদ আছে, সাইলেন্স ইজ গোল্ডেন। নীরবতা হিরণময়। প্রবাদটা সত্য বলে মনে হচ্ছে না। নীরবতা মাথার উপর চেপে বসেছে। মধ্যমণি আবারও নীরবতা ভঙ্গ করলেন। গলা খাঁকারি দিয়ে বললেন, তোমার মধ্যে আমাদেরকে নিয়ে রিডিকিউল করার একটা প্রবণতা লক্ষ্য করছি। ওয়াই? আমি বললাম, আপনারা মানুষের জীবন নিয়ে রিডিকিউল করেন, সেই জন্যই হয়তো। শুভ্রর বাবা বললেন, আপনি কেন আমাদের কর্মকাণ্ড সমর্থন করেন না বলুন তো? আপনার যুক্তিটা শুনি। আপনি কি চান না ভয়ঙ্কর অপরাধীরা শেষ হয়ে যাক? ক্যান্সার সেলকে ধ্বংস করতেই হয়। ধ্বংস না করলে এই সেল সারা শরীরে ছড়িয়ে পড়ে। আমি বললাম, স্যার, মানুষ ক্যান্সার সেল না। প্রকৃতি মানুষকে অনেক যত্নে তৈরি করে। একটা ভ্রূণ মায়ের পেটে বড় হয়, তার জন্য প্রকৃতি কি বিপুল আয়োজনই না করে। তাকে রক্ত পাঠায়, অক্সিজেন পাঠায়, অতি যত্নে তার শরীরের এক একটা জিনিস তৈরি হয়। 2 মাস বয়সে হাড়, 3 মাসে চামড়া, 5 মাসে ফুসফুস। এত যত্নে তৈরি একটা জিনিস বিনা বিচারে ক্রসফায়ারে মরে যাবে, এটা কি ঠিক? পিশাচের আবার বিচার কি? পিশাচেরও বিচার আছে। পিশাচের কথা আমরা শুনব, সে কেন পিশাচ হয়েছে এটাও দেখব। শুভ্রর বাবা ছোট করে নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। আমার ধারণা সুসংবাদ দুঃসংবাদ আপনার কাছে কোনো ব্যাপার না। যে মেয়েটার নাম এই কার্ডে লেখা, তাকে গতকাল রাত 3টার সময় আমরা গ্রেফতার করেছি। মেয়েটির সঙ্গে আপনার খালা এবং আপনার ঘনিষ্ঠতার কথা আমরা জানি। এই কার্ডের বিষয়ে আমাদের জানা। মেয়েটির পেছনে এবং আপনার পেছনে সবসময় লোক লাগানো ছিল। আপনি অতি উদ্ভট একজন মানুষ। এর বাইরে আপনার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।
আপনার বান্ধবী হুসি অবশ্য বলেছে আপনি একজন মুঘুমি অর্থাৎ জাদুকর। হয়তো আপনি জাদুকর, কিন্তু আপনার বান্ধবী ভয়ঙ্কর অপরাধী। হুসি কি করেছে? আন্তর্জাতিক হেরোইন চক্রের সে কেউকেটা টাইপ একজন। তার সঙ্গে প্রচুর হিরোইন পাওয়া গেছে। এবার বলুন হিমু, আপনি কিছু বলবেন? আপনার কিছু বলার থাকলে বলুন, আমরা আপনার কথা শুনব। জি বলবো। বলুন। আপনার ছেলে শুভ্রকে আমি আমার বিয়ের একটা কার্ড পাঠাতে চাচ্ছিলাম। আপনি কি আমার হয়ে কার্ডটা পাঠাবেন? অবশ্যই, দিন, কার্ড দিন। আর কিছু বলতে চান? না। মধ্যমণি বললেন, তোমাকে একটা খবর দিই। মুরগি সাদেককে গরম ভাত এবং ডিমের ভর্তা খাওয়ানো হয়েছিল। সে খুব আরাম করেই খেয়েছে। আমি বললাম, আপনাকে ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। তাকে একটা সিগারেট খাওয়ানোর কথাও ছিল। ঘামবাবু বললেন, আমি তাকে একটা সিগারেট নিজের হাতে দিয়েছি। আমি বললাম, পরকালে আপনি 70টা সিগারেট পাবেন, 3.5 প্যাকেট, আরাম করে খেতে পারবেন। আর পরকালে কার্ডিওভাস্কুলার ডিজিজের কোনো সমস্যা নেই। দ্রুত বিচার আইনে হুসির 3 সহযোগীর প্রত্যেকের ফাঁসির হুকুম হল। অল্প বয়স এবং মেয়ে হবার কারণে হুসির হল যাবজ্জীবন। জেল হাজতে একদিন তাকে দেখতে গেলাম। আশ্চর্য, তার চেহারা কিভাবে যেন বাঙালি মেয়েদের মতো হয়ে গেছে। দেখে মনেই হয় না মেয়েটা বিদেশিনী। গায়ের রং সামান্য ময়লা হয়েছে, কিন্তু চোখ আগের মতোই উজ্জ্বল। আমি বললাম, কেমন আছো হুসি? সে মাথা নিচু করে বলল, ভালো আছি। নিজের দেশের জন্য মন কাঁদে? না। প্রিয়জনদের দেখতে ইচ্ছে করে না? মা বাবা ভাই বোন? না। কোনো কিছু খেতে ইচ্ছে করে? না। চুপচাপ দাঁড়িয়ে থেকো না, কিছু বলো। হুসি মাথা নিচু করে বলল, আপনি প্রতি বছর জানুয়ারি মাসের 9 তারিখ জেলখানায় আমার সঙ্গে দেখা করতে আসবেন। জানুয়ারির 9 তারিখ কেন? হুসি চাপা গলায় বলল, ওই দিনটা আমার জন্য একটা বিশেষ দিন। ওই দিন আপনার সঙ্গে আমার প্রথম দেখা। আসবেন তো? অবশ্যই। আপনার বড় খালাকে বলবেন যে আমি তাকে মুকিন ডেকেছি। মুকিন হল মা। আমরা চাইনিজরা কখনো নিজের মা ছাড়া কাউকে মুকিন ডাকি না। বলবো। হুসির চোখে এক বিন্দু অশ্রু টলমল করছে। আমি বুঝতে পারছি সে প্রাণপণ চেষ্টা করছে যেন এই চোখের পানি গড়িয়ে না পড়ে। সে চাইনিজ ভাষায় আমাকে কি যেন বলল। আমি বললাম, কি বললে? বুঝতে পারিনি। সে বলল, আপনার বোঝার দরকার নেই। হুসি চোখের পানি আটকে রাখতে পারেনি। অশ্রুবিন্দু গড়িয়ে পড়েছে গালে। সূর্যের আলো পড়ে ঝলমল করে উঠেছে হীরের দানার মতো। প্রকৃতি কত বিচিত্রভাবেই না তার সৌন্দর্য ছড়িয়ে রেখেছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হলুদ হিমু কালো র্যাব। আজ 4র্থ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। এখন পর্যন্ত হিমু সিরিজের প্রায় সবগুলো গল্পই পড়া হয়েছে। 2-1টা গল্প হয়তো বাকি আছে। যেগুলো বাকি আছে সেগুলো সামনের দিনগুলোতে আপনাদেরকে পড়ে শোনানো হবে। আপনারা হুমায়ুন আহমেদ সহ অন্যান্য যাদের গল্প আমাদের চ্যানেলে পড়া হয়েছে, যাদের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলের হোম পেজ থেকে শুনে নিতে পারেন। প্লেলিস্টে গিয়ে সেখান থেকেও আপনারা শুনতে পারেন। বিভিন্ন লেখকের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। অনুবাদ গল্পের একটা আলাদা প্লেলিস্ট আছে। এটা ছাড়া আপনারা যে কোনো গল্পের নাম লিখে ইউটিউবে সার্চ করলে পাশে যদি কল্লোল লিখে দেন, তাহলে আমাদের চ্যানেলের যে গল্প যদি পড়া হয়ে থাকে, অনেক গল্প পড়া হয়েছে, সেই গল্পগুলো আপনারা পেয়ে যাবেন। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমরা নিয়মিত ছোট গল্প পড়ে শোনাচ্ছি। আপনারা সেখান থেকেও ছোট গল্প শুনে নিতে পারেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।